বৈষম্যের শেকড় ভাঙার ডাক ২৪শে ৩ অগাস্ট শহীদ মিনার থেকে আসে ফ্যাসিস্ট পতনে এক দফার ঘোষণা। পদোন্নতি পেলেন প্রশাসনের দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্তরাও, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন। ঘাটতি পোষাতে বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি খাত বেসরকারীকরণের সিদ্ধান্ত, দুর্নীতি রোধের তাগিদ বিশেষজ্ঞদের। সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, নীতিসুদ হার কমলেও জটিল হতে পারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। ইরানের সাথে চুক্তি শিগগিরই, এয়ারফোর্স ওয়ানে বলেন ডোনাল্ড ট্রাম্প। আজ আবারও শুরু হবে আলোচনা। আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 10টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। ঐতিহাসিক ২৪শে ৩ অগাস্ট, ভয়ের সব দেয়াল ভেঙে বৈষম্যের বিরুদ্ধে সেদিন এক হয়েছিল গোটা দেশ। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার বজ্রকণ্ঠে উচ্চারিত হয় স্বৈরাচার পতনের এক দফা। সেদিন থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান ছিল শুধু সময়ের অপেক্ষা। ৩৪ জুলাইয়ের সেই গল্প জানাচ্ছেন সহকর্মী মুহাজির হক। ক্যামেরায় ছিলেন রিপু আহমদ। মাস জুড়ে চলা বর্বরতা ২৪শে জুলাইকে পরিণত করে এক শ্রাবণ বিদ্রোহে। ৩ আগস্ট ২০২৪ সেই বিদ্রোহের সব ক্ষোভ যেন এক বিন্দুতে মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বৈষম্যের সব শিকল ভেঙে সবাই সেদিন এক, ঐক্যবদ্ধ। এদিন কে শিক্ষার্থী, কে শিক্ষক কিংবা কে অভিভাবক তা চেনা দেয়। এত মানুষ মরল কেন, তার প্রতিবাদে অংশ নিতে কোনো পিছুটান ছিল না কারো। ভয়ের দেয়াল ভেঙে ফেলে লাখো ছাত্র জনতার বজ্রকণ্ঠে সেদিন উচ্চারিত হয় এক দফা, শেখ হাসিনার পদত্যাগ। জনসমুদ্রে আমরা মিশে গেছি, আমরা আপনাদের সাথে আছি। ৩ আগস্টের সেই ইতিহাসের অংশ হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সে সময় নানা চাপ থাকলেও শিশু রিয়া গোপের মৃত্যু তাকে তাড়িত করে জনতার কাতারে সামিল হতে। আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক, সেই বন্দুকের গুলি দিয়ে আমাদেরকে গুলি করা হচ্ছে, যেখানে আমাদেরকে রক্ষা করা তাদের দায়িত্ব ছিল। যেই দিন আসলে রিয়া গোপের গুলি লাগে, এবং রিয়া গোপ কিন্তু ৬ দিন ৭ দিন বেঁচে ছিলেন। সো বাচ্চাটা যখন মারা গেছে, আমার তখন মনে হচ্ছে যে ওই বাচ্চাটার জায়গায় আসলে আমার মেয়ে থাকতে পারতো। অগ্নিঝরা সেই দিনে শিল্পীদের যারা সংগঠিত করেছিলেন, গীতিকার, কবি ও কথা সাহিত্যিক লতিফুল ইসলাম শিবলি তাদেরই একজন। ৫ তারিখে যেরকম ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা আমরা ৩ তারিখে আমরা তখন ভাবছিলাম যে আচ্ছা এটা একটা চরম পর্যায়ে গেছে, হয়তো আমাদেরকে আরও রক্তের ভিতর দিয়ে যেতে হবে, আরও নির্যাতনের ভিতর দিয়ে যেতে হবে। কিন্তু সেদিন যেটা হয়েছে যে আমরা আসলে প্রকাশিত হয়ে গেছি, মানে আমরা নেমে পড়েছি, মানে এরপর আর ফিরে যাওয়ার কোনো পথ ছিল না। নাহিদ ইসলামের এক দফার ঘোষণায় ঐক্যবদ্ধ হয়েছিল সব মতপথের মানুষ। আর ওই দিন থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে আসিফ মাহমুদের কণ্ঠে। আমাদের পরিকল্পনা ছিল বা ধারণা ছিল যে আন্দোলনটা আর একটু লেংদি চলবে এবং আমাদের অসহযোগের দিকে যেতে হবে সরকারের সাথে। লাখ লাখ মানুষ তারা এক আঙুল উঁচিয়ে এক দফার ইশারা করছিলেন। তো এটা একদম টাইমিং হয়েছে। আন্দোলনের শুরুর দিকে এক দফা ঘোষণা করলে এটা খুব ইম্যাচিওর হয়ে যেত, বা আরও দেরি করলে খুব দেরি হয়ে যেত। ৩৪ জুলাইয়ের সেই বিদ্রোহী দুপুরেই ঘনিয়ে আসে একটি শাসনামলের অবসান। স্বৈরতন্ত্রের পতন ছিল শুধু সময়ের অপেক্ষা। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।
দায়িত্ব নেওয়ার পর নতুন সরকারের আমলে দেয়া হলো প্রশাসনের 250 কর্মকর্তার পদোন্নতি, যেখানে ঠাঁই পেয়েছেন আওয়ামী সরকারের আস্থাভাজন, অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তারাও। প্রশ্ন উঠেছে যাচাই বাছাই প্রক্রিয়ার দায়িত্বে থাকা সুপিরিয়র সিলেকশন বোর্ড এসএসবির কার্যক্রম নিয়েও। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, বিশৃঙ্খলা এমন পদক্ষেপে গতি হারাবে প্রশাসন, বিতর্কিত হবে সরকারও। ইমদাদ হকের রিপোর্ট। গত মাসের শুরুতেই উপসচিব থেকে মাইনুল হক ভূঁইয়াকে অবসরে পাঠিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তার ঠিক 9 দিন পর পদোন্নতি পেয়ে তিনি হন যুগ্ম সচিব। ডেমরার এসিল্যান্ড থাকাকালে অসদাচরণের ঘটনায় শাস্তি পান প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ নজরুল ইসলাম। আর বালুমহাল কেলেঙ্কারিতে লঘুদণ্ড দেওয়া হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব শাহিনুর ইসলামকে। বিতর্কিত এসব কর্মকর্তার ঠাঁই হয় বিএনপি সরকার গঠনের পর প্রথম পদোন্নতিতে। উপসচিব থেকে যুগ্ম সচিব হন 179 কর্মকর্তা। পদোন্নতি পাওয়া অনেকের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আমলাদের আস্থাভাজন ও বিভাগীয় মামলায় সাজা পাওয়া কর্মকর্তারাও রয়েছেন পদোন্নতির তালিকায়। শুধু তাই নয়, রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ এনে দায়িত্ব থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ পদে সংযুক্ত করা হয়েছে বেশ কিছু যোগ্য কর্মকর্তাকে। এই নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। সরকার যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের কথা বললেও এমন পদোন্নতিতে সেই ছাপ পড়েনি। এই আমলাতন্ত্রের যে অপরচুনিটিগুলো, এগুলো তাদের ক্যাডার সার্ভিসের জন্য ব্যবহার করা অথবা তাদের নিজেদের লোকজনের জন্য ব্যবহার করার একটা সুবিধা তৈরি হয়েছে। আবার রাষ্ট্র সেই সুবিধাটা দিচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে স্ট্রিট লেভেল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আসা যায়, স্ট্রিট ব্যুরোক্রেসিতে নিয়ে আসা যায়, এইটা আমাদেরকে ভাবতে হবে। কয়েক ধাপের যাচাই বাছাই শেষে দেয়া হয় পদোন্নতি পদায়ন, যার দায়িত্বে সুপিরিয়র সিলেকশন বোর্ড এসএসবি। প্রশাসনের শীর্ষ এই কমিটিতে রয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিরা। প্রশ্ন উঠেছে, এই বোর্ডের হাত হয়ে কিভাবে পদোন্নতি পান বিতর্কিতরা? যে বেশ আগে কেউ মারা গেছেন, রিটায়ারমেন্টে চলে গেছেন এবং তারপরে তাদেরকে পদোন্নতি যদি দেয়া হয়ে থাকে, তাহলে এটা অবশ্যই সরকারি কর্মচারী যারা কাজ করেছে, যাচাই বাছাই করেছে, তাদের ব্যর্থতা। যে পার্সোনাল ডাটা শিট যেটা দেখা হয়, সেটা তাহলে যদি বলি যে ওটা আপডেটেড না, তো ওটা আপডেটেড না, তো ওটা তো আপনারই তো আপডেট করার কথা। ত্রুটিপূর্ণ যাচাই বাছাই প্রক্রিয়ার কারণে প্রশাসনে শৃঙ্খলা ভঙ্গের শঙ্কার কথাও জানান বিশেষজ্ঞরা। নীতিমালা তৈরি করলেও স্বাভাবিকভাবেই জনপ্রিয় হওয়ার চেষ্টা থাকে রাজনীতিবিদদের। আর সেই নীতিমালা বাস্তবায়নে সতর্ক থাকতে হয় আমলাদের। এর ব্যতিক্রম যখন ঘটে, তখনই তৈরি হয় বিতর্ক, সমালোচনা, যার প্রভাবে নেতিবাচকভাবে আক্রান্ত হয় রাজনৈতিক সরকার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সব ইউনিটে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর, যেখানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একে রুটিন ওয়ার্ক আখ্যা দিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কয়েকদিন ধরে ঢাকায় একের পর এক বোমা আতঙ্ক। প্রধান সড়ক থেকে মেট্রো স্টেশন পরপর এমন ঘটনা উদ্বেগ বাড়িয়েছে জনমনে। চাঞ্চল্য এসব ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কবার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। সেই বার্তায় উগ্রবাদী হামলার আশঙ্কাও করা হয়েছে। কেউ যদি তার মতাদর্শ চাপাই দিতে চায় বা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে, সেক্ষেত্রে আমরা সাথে সাথেই ব্যবস্থা নেই। এমন অবস্থায় সব ইউনিটে নিরাপত্তা বাড়াতে বলেছে পুলিশ সদর দপ্তর। এছাড়া দায়িত্বরত পুলিশের যানবাহন নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন পদক্ষেপকে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ বলছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা সবসময় সতর্ক থাকি, কাজে আমরা যেন ফিল্ডে বিচরণের ক্ষেত্রে আমরা যেন আরো একটু সতর্ক থাকি, এটাই ওনারা রিমাইন্ড করে দিয়েছেন আমাদেরকে। আবার আর আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর থেকে সবসময় অপারেশনাল কাজে নিয়মিত কিছু নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনাটা ওরকম একটা নির্দেশনারই অংশ। এই কারণ হচ্ছে গিয়ে সবসময় আমরা সতর্কতা বা বিভিন্ন ধরনের নির্দেশনা দেই, যাতে ফোর্স কাজে তৎপর থাকে এবং একটু সতর্ক থাকা হয়। ওই আলোকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। আগস্ট মাসে পুলিশের এমন সতর্ক বার্তা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলেও। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।
গ্যাস সংকটে স্থবিরতা নেমে এসেছে রাজধানীর পরিবহন ও নিত্যপণ্য সরবরাহ ব্যবস্থায়। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত চাপ ও গ্যাস না থাকায় দীর্ঘ হচ্ছে গাড়ির সারি, ভোগান্তি বাড়ছে চালক ও যাত্রীদের। গত 10 বছর ধরে একটি ওষুধ কোম্পানির পিকআপ ভ্যান চালিয়ে আসছেন মোহাম্মদ আলমগীর। তবে জ্বালানি নিয়ে এমন দুঃসহ অভিজ্ঞতা আগে হয়নি তার। জানান, প্রতিষ্ঠানের নিয়ম মেনে সময়মতো পণ্য সরবরাহের চাপ থাকলেও সকাল থেকেই পাম্পের লাইনে আটকা পড়ে নষ্ট হচ্ছে কাজের মূল সময়। এই সংকটগুলো কবে সমাধান হবে সেটা আমরা জানি না। সমাধান যদি না হয়, এভাবে যদি চলতে থাকে, মনে করেন আমরা যারা আছি, যারা ড্রাইভার, যারা সাধারণ পাবলিক যারা আছে, তাদের কিন্তু অনেকটাই কষ্ট। একই অভিজ্ঞতা 11 বছর ধরে গাড়ি চালানো মোহাম্মদ আলীরও। ফজরের নামাজের পর থেকেই প্রতিদিন পাম্পের লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গত 2 সপ্তাহ ধরে চলা এই তীব্র সংকটে আয়ের পথ প্রায় বন্ধ হওয়ার উপক্রম। ভোগান্তি কিন্তু আমাদের কোম্পানির কিন্তু কিছু নাই। আমরা রাতের ফজর নামাজ পড়া এখানে 6টা বাজে লাইন দিছি, 1 ঘন্টা লাগছে এদের প্রেসার ওঠাইতে। পরিস্থিতি কেবল পিকআপ ভ্যান বা বাণিজ্যিক গাড়িতেই সীমাবদ্ধ নেই। সিএনজি চালিত অটোরিকশা থেকে শুরু করে ভাড়ায় চালিত সব যানবাহনের চিত্রই একই। দীর্ঘ সময় চলে যাচ্ছে পাম্পেই। দিন শেষে গাড়ি মালিকের জমা কিংবা কিস্তির টাকা শোধ করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। 3 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে আমরা গ্যাস পাচ্ছি 50 টাকা 60 টাকা। এতে যাত্রীর কাছে ভাড়া চাইলেও আমরা যাত্রীদের সাথে লড়াই করতে হয় আমাদের। গ্যাস না থাকলে গাড়ির জমা দেওয়া লাগে, গাড়ি না চালাইলেও জমা দেওয়া লাগে, চালাইলেও জমা লাগে। এই সমস্যাটা মালিক দেখে না, অতএব সাধারণ মানুষের সব ধরনের প্যারা বহন করতে হয়। 3 বার সিরিয়াল দিতে হয়। এই পরিস্থিতি থাকলে আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের খেটে খাওয়া মানুষ বেঁচে থাকার মনে আর সুযোগ হবে না। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। পরিবহন খাতের এই অচল অবস্থার প্রভাব সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষের পকেটে। পর্যাপ্ত যানবাহন না থাকায় দ্বিগুণেরও বেশি ভাড়া গুনতে হচ্ছে অনেককেই। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটে ভোগান্তির আরো খবর জানাবো আপনাদের। রাজধানী মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, এই স্থবিরতা কবে নাগাদ কাটতে পারে? পরিস্থিতি কি কিছুটা হলে উন্নতি হলো? মামুন, পরিস্থিতি আসলে উন্নতির আলো দেখতে পাবে কিনা সেটা অনেক বিশাল একটা শঙ্কা। আমরা এই মুহূর্তে মহাখালীর যে পাম্পটিতে রয়েছি, আমরা যখন আসি তখনও এখানে আসলে গ্যাস দেওয়া হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই এটা বন্ধ হয়ে যায় এবং তারা মাত্র 1.5 ঘন্টা আসলে গ্যাস দিতে পারে। এবং আমরা যে দীর্ঘ লাইন দেখেছি এখানে, আমরা যখন আসি তখনও যে কয়টি আসলে পাম্প দেখেছি সেই সবগুলো পাম্পই বন্ধ ছিল। এটাতে মূলত দেওয়া হচ্ছিল বলে আমরা এখানে দাঁড়াই, কিন্তু আমরা এক পর্যায়ে দেখি যে এখানেও আসলে গ্যাস দেওয়া বন্ধ হয়ে যায় এবং এখানে এরই মধ্যে প্রায় 1 কিলোমিটার জুড়ে মানুষের অপেক্ষা, দীর্ঘ সারি, গাড়ির দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি। সে কারণে তারা হয়তো বা জানেও না যে এখানে আসলে গ্যাস দেওয়া আপাতত বন্ধ হয়ে গেছে এবং এটা আবার কখন চালু হবে সেটা আমরা জানতে চেয়েছিলাম। তখন এখানকার পাম্পের যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন গতকালকেও ঠিক একই দশা হয়েছিল। 1-1.5 ঘন্টা আসলে তাদের গ্যাস দেওয়া সম্ভব হয়, এরপর আবার বিকেল নাগাদ গ্যাস আসে। সেই পর্যন্ত তাদের আসলে অপেক্ষাই করতে হয়েছে এবং রাজধানীর কিন্তু বেশিরভাগ পাম্পগুলোই বন্ধ। এবং আমরা রিপোর্টেও দেখছিলাম এবং শুনছিলাম যে কি পরিমাণের ভোগান্তি সাধারণ মানুষের জীবনে পড়ছে। এবং শুধু আসলে এই রাস্তার দীর্ঘ সারি না, আমরা বাসা বাড়িতেও কিন্তু ভয়াবহ অবস্থা মামুন। বিশেষ করে যারা আসলে লাইনের গ্যাস ব্যবহার করে থাকেন তাদের চুলা কিন্তু একেবারেই জ্বলছে না। সেই মধ্যরাতে চুলা জ্বলছে, সেই মধ্যরাতে তারা যারা আসলে সজাগ থাকছে তারা রান্নাবান্না করে সারাদিন পার করার একটা পরিকল্পনা তারা নিচ্ছেন এবং সেটা এক ধরনের মহাভোগান্তি বলা যায়। এবং এর সাথে আবার যোগ হয়েছে রাজধানী জুড়ে তীব্র লোডশেডিংও। এবং সেই কথাটা আমরা অনেক ভুক্তভোগী যারা রয়েছেন এখানে, যারা গ্যাস নিতে আসছেন তাদের কাছ থেকেই শুনছিলাম যে এত সমস্যা নিয়ে আসলে তারা কিভাবে দিন পার করবেন, কিভাবে তারা আয় রোজগার করবেন সেটা নিয়ে কিন্তু তারা আসলে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছেন। কারণ এই সমস্ত যারা আসলে গাড়ি চালক রয়েছেন তারা বেশিরভাগই এই গাড়ির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন।
তারা তাদের যেমন আসলে একটা জমা টাকা দিতে হয়, সেই জমা টাকাটাও কোনোভাবে আসলে তারা ওঠাতে পারছেন এবং দিন শেষে যারা আসলে এখানে আসছেন তাদের ওই ডিজেল অকটেন বা তেলের উপর এখন নির্ভরশীল হওয়া লাগছে। এমন অবস্থায় এই সংকটটা আসলে কবে শেষ হবে এবং ঘুরে ফিরে এটা কিন্তু পরিবহন খাতের বেশ প্রভাব পড়ছে এবং বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে দূরপাল্লার বাসগুলোতেও এর প্রভাব পড়বে এবং পাশাপাশি ভাড়া বৃদ্ধির একটা শঙ্কা তো রয়েছেই। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানী মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুহাজির হক। রাজনৈতিক ঐক্য না থাকলে স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব, তাই ফিরিয়ে আনতে হবে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ, এমন মত দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ছাত্র জনতার আন্দোলন ঘিরে দলগুলোর মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল তা দুর্বল হয়েছে জুলাই সনদ নিয়ে। ভুল বোঝাবুঝি দূর না হলে অস্থিরতা বাড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। নাফিউল ইসলাম লিঙ্কনের রিপোর্ট। জুলাই শুধু একটি মাস নয়, বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা। ২৪-এর উত্তাল সেই দিনগুলোতে এক কাতারে এসেছিল বিভিন্ন রাজনৈতিক দল। লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন। মতের ভিন্নতা থাকলেও ছিল ঐক্যের শক্তি, কিন্তু সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক বাস্তবতা। নির্বাচন পরবর্তী সময়ে সেই ঐক্যে দেখা দিয়েছে ফাটল। এক দল আরেক দলের বিরুদ্ধে তুলছে অভিযোগ, পাল্টা অভিযোগও আছে সমান তালে। কে কতটা ভূমিকা রেখেছিল জুলাই অভ্যুত্থানে, কে জুলাইয়ের চেতনাকে ধারণ করছে, এসব প্রশ্নেই এখন সরব রাজনৈতিক অঙ্গন। যে জুলাই একসময় দলগুলোকে কাছে এনেছিল, সেই জুলাই ঘিরে এখন বাড়ছে বিভাজন। রাজনৈতিক বক্তব্যে বাড়ছে উত্তাপ, কমছে পারস্পরিক আস্থা। সম্প্রতি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপর হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে আরও। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক সহিংসতা কিংবা অগণতান্ত্রিক আচরণ কখনোই সুস্থ রাজনীতির জন্য ইতিবাচক নয়। সকল পক্ষের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে এবং বুঝতে পারবে যে কোনো ধরনের অগণতান্ত্রিক আচরণ এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়, এটা এটাতে কোনো সুফল পাওয়া যায় না। তো সেই জন্য অতীতে এগুলো করে যারা এগুলো করতো তারা কিন্তু তার শিক্ষা পেয়েছে, উচিত শিক্ষা পেয়েছে। সংঘাত কিংবা সহিংসতা কোনো সমাধান নয়। রাজনৈতিক দলগুলোর উচিত সংযম ও সহনশীলতার পরিচয় দেয়া। ওই ঐক্যটা ফিরে আনতে হবে সবার, যে ঐক্যটা দিয়ে জুলাই অভ্যুত্থানটা হয়েছিল। তা না হলে সামনের দিনগুলো আমাদের জন্য অস্থিরতা বাড়বে, অস্থিতিশীলতা বাড়বে। কারণ আপনি ভিতরে আপনি যত অনৈক্যের মধ্যে পড়বেন, তখন তৃতীয় পক্ষ এই সুযোগ দিবে। আমি তৃতীয় পক্ষ বলতে চাচ্ছি আওয়ামী লীগ। বিশ্লেষকদের মতে, ভিন্ন মতকে শত্রু নয়, গণতান্ত্রিক সহযাত্রী হিসেবে দেখতে হবে। কারণ ঐক্য গড়তে সময় লাগে, কিন্তু বিভক্তি তৈরি হয় মুহূর্তেই। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। ইরানের সাথে শিগগিরই চুক্তি হতে যাচ্ছে। এয়ারফোর্স ওয়ানে এই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, সোমবার আবারও শুরু হবে আলোচনা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে দুদেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। জানান, সই হলে অন্তর্বর্তী চুক্তিটিকে কেন্দ্র করে আবর্তিত হবে তেহরানের ভবিষ্যৎ বৈদেশিক সম্পর্ক।